This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ এই সময়ই নিমিষার প্রাণটা চলে যেতে পারত। গুলি করে তার মাথা থেকে পা ঝাঁঝরা করে দিত সেনা, কিন্তু ভাগ্যের চক্রে সে রক্ষা পেয়ে গেল। আপনি নিশ্চয়ই ভাবছেন কে এই নিমিষা, তাকে নিয়ে হঠাৎ কেন এত কথাবার্তা। আজকে ব্রিফিং রুমে আলোচনার কেন্দ্র সেটাই। নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা ডিজিটাল। আমি অভ্র। প্রাণ তো ফিরে পেল, কিন্তু এই যে প্রাণটা ফিরে পেল তার আগে জানতে হবে এই নিমিষাটাকে। একদম প্রথমে চলে যাওয়া যাক। 2008 সাল, কেরলের একজন নার্স নাম নিমিষা প্রিয়া চলে গেলেন ইয়েমেনে। সঙ্গে নিয়ে গেলেন নিজের স্বামী ও সন্তানকে। মূলত পেটের দায়ে সে দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে একটা চাকরিও জোগাড় করে নিলেন। প্রথম দিকে সবটাই ঠিক ছিল, কিন্তু সময়ের পাকে চক্রে পড়তে হলো তাকেও। 2014 সালে নিমিষা ঠিক করলেন নিজের একটা ব্যবসা খুলবেন। কিন্তু ইয়েমেনে ব্যবসা খোলা কিন্তু মুখের কথা নয়। মানে একজন বিদেশি নাগরিক সেখানে গিয়ে যখন তখন নিজের দোকানপাট খুলে ফেলতে পারেন না। ইয়েমেনের আইন বলছে একজন বিদেশি নাগরিককে সে দেশে ব্যবসা খুলতে গেলে প্রয়োজন দেশীয় অংশীদারিত্ব। মানে সে দেশেরই অন্য একজন কোনো নাগরিক তার ব্যবসায় বিনিয়োগ করলে নিমিষা তার নিজের একটা ক্লিনিকের ব্যবসা খুলতে পারবেন। সেই সূত্র ধরেই তার প্রথম যোগাযোগ হয় তালাল আব্দ মাহাদির সঙ্গে। তিনি ইয়েমেনেরই নাগরিক। দুজনের মধ্যে কথাবার্তা হয় যৌথ অংশীদারিত্বে। অবশেষে 2015 সালে নিজেদের ক্লিনিক খোলেন তারা। ব্যবসা শুরু হলো, কিন্তু সেই ব্যবসাটা বা সেই যৌথ অংশীদারিত্বটা কিভাবে খুনের রূপ নিল। 2015 সালে নিজের ক্লিনিক খুললেন নিমিষা ও তালাল। প্রথম দিকে সবটা ঠিকঠাক চলছিল। এই সময়কালে বলে রাখা ভালো, ইয়েমেনে সিভিল ওয়ারের কারণে বা বলা চলে গৃহযুদ্ধের কারণে নিমিষার স্বামী ও সন্তান ফিরে আসে। নিমিষা নিজের ব্যবসা সূত্রে সেখানেই থেকে যান। এরপরেই ঘটে বিপদ। নিমিষার অভিযোগ তাকে আটকে রেখেছিল, ব্ল্যাকমেল করছিল, এমনকি তার পাসপোর্ট সমস্ত কিছু যা যা নথিপত্র সে ভারত থেকে নিয়ে গেছিল সেই সব কিছু বাজেয়াপ্ত করেছিল এই তালাল আব্দ মাহদি। এমনকি যখন তারা ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরগুলো করছিল সেই সময় নিমিষাকে ফাঁকতালে বা বলা চলে জালিয়াতির মাধ্যমে নিমিষা যে তার স্ত্রী এমন একটি কাগজ সই করিয়ে নেন তালাল। যার জেরে তালাল যখন তার পাসপোর্ট এবং যাবতীয় নথিপত্র কেড়ে রাখে, নিমিষা পুলিশেও দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাকে জানিয়েছিল সে যেহেতু তার স্ত্রী এবং সে দেশে যেহেতু শরিয়াত আইন চলে, সেই অনুপাতে তিনি নিজে কোনো অভিযোগ দায়ের করতে পারবেন না তার স্বামীর বিরুদ্ধে, বা বলা চলে কোট আনকোট স্বামীর বিরুদ্ধে। এইভাবে কয়েক বছর কাটলো। 2017 সাল 25শে জুলাই একটা অত্যাচার, মানসিক টানাপোড়েন, বাঁধ ভাঙতেই হতো, আর সেই বাঁধটা ভেঙেছিল নিমিষার। তালালকে ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে ঘুমের ওষুধ দিলেন নিমিষা। বুঝে উঠতে পারেননি যে ওষুধের ডোজটা একটু বেশি হয়ে গেছে, যার জেরে মৃত্যু হয় তালাল মেহেদির। নিমিষার যখন সম্বিত ফেরে তিনি বুঝতে পারেন যে কত বড় ভুল হয়ে গেছে। এখানে হয়তো গোটা ব্যাপারটাকে আটকে দেওয়া যেত, কিন্তু এরপর তিনি যেটা করলেন সেটা আরও ভয়াবহ। দেহ লোপাট করার চেষ্টা, বা বলা চলে প্রমাণ লোপাটের চেষ্টা। তালালের দেহকে কুচি কুচি করে নিজের বাড়ির জল ট্যাঙ্কে লুকিয়ে দিলেন তিনি। তারপর সরাসরি চলে গেলেন ইয়েমেন এয়ারপোর্টে ভারতে পালিয়ে আসার জন্য। কিন্তু কোনোভাবে ইয়েমেনের পুলিশ জানতে পেরে গেছিল এরকম একটা কাণ্ড ঘটে গেছে। তারাও নিমিষার পিছু পিছু ছুটে যায় এবং ভারতের প্লেনে ওঠার আগেই নিমিষাকে গ্রেপ্তার করে ইয়েমেন বাহিনী। গ্রেফতারির পর নিমিষাকে সরাসরি পাঠানো হয় ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে। 2018 সালে গোটা ব্যাপারটা ওঠে কোর্টে এবং সেই বছরই নিমিষাকে দোষী সাব্যস্ত করে সেখানকার নিম্ন আদালত। এরপর নিমিষা সরাসরি আপিল করেন সুপ্রিম কোর্টে। সেখানে আবার মামলা কয়েকদিন চলে। 2020 সালে নিমিষাকে ইয়েমেনের সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের সাজা দেয়। সুপ্রিম কোর্ট নিজের রায় শুনিয়ে দিল, মানে ইয়েমেনের সুপ্রিম কোর্ট নিজের রায় শুনিয়ে দিল। এরপরও থেমে থাকেনি নিমিষার পরিবার। কেরল থেকে তারা সরাসরি চলে যায় ইয়েমেনে। সেখানে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা করে, নানা প্রশাসনিক দপ্তরে ঢু মারে, কিন্তু কোনো লাভ হয় না। এমনকি 2023 সালে তারা আবারও একবার ইয়েমেনের সুপ্রিম কোর্টে যায়, কিন্তু আগের রায় বহাল রাখে সেখানকার শীর্ষ আদালত। এমনকি সেখানকার যে প্রেসিডেন্ট সেও নিমিষাকে বাঁচাতে একেবারে না করে দেন। এই পরিপ্রেক্ষিতে কেরলের পরিবার কি করবে? তারা চলে আসে নয়াদিল্লির সাউথ ব্লক, অর্থাৎ আমাদের বিদেশ মন্ত্রক। সেখানে তারা দ্বারস্থ হয়
বিদেশ মন্ত্রক এবার কূটনৈতিক স্তরে যোগাযোগ শুরু করে ইয়েমেনের সঙ্গে। তারা নিমিষার পরিবারকে জানায় যে তাদের মেয়েকে বাঁচিয়ে ফেরানোর সমস্ত চেষ্টা নয়াদিল্লি করবে। এবার ফিরে আসা যাক বর্তমান সময়ে। এতক্ষণে মোটামুটি গোটা ব্যাপারটা আপনি জেনে গিয়েছেন, কিন্তু আবার হঠাৎ করে কেন এই প্রসঙ্গটা উঠে এলো? কারণ আমি যখন এই কথাগুলো বলছি সেই সময়ই হয়তো এই নিমিষাকে মৃত্যুবরণ করতে হতো, যদিও তা হয়নি। 24 ঘন্টা আগেই একটা ম্যাজিক ঘটে গেছে। আর এই 24 ঘন্টা আগের ম্যাজিকটা জানার পূর্বে আপনাকে জানতে হবে আমাদের সুপ্রিম কোর্টেও নিমিষাকে নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। নিমিষাকে নিয়ে কূটনৈতিক স্তরে যখন টানাপোড়েন চলছে, সেই সময় একটি সংগঠন সুপ্রিম কোর্টে তার প্রাণ ভিক্ষা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করে। সেই ভিত্তিতে ইতিমধ্যেই 2টি শুনানি হয়ে গিয়েছে, যার শেষ শুনানিটি ছিল এই 14 জুলাই মঙ্গলবার। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চে উঠেছিল নিমিষা মামলাটি। সেখানে কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন এজি আর ভেঙ্কটরামানি। তিনি ভেঙ্কটরামানিকে বিচারপতিরা জিজ্ঞেস করেন নিমিষার কি হয়েছে, তার পরিস্থিতি কী রকম, কিংবা তাকে কি কোনোভাবে বাঁচিয়ে আনা যাবে, বা কোনোভাবেই ইয়েমেন সরকার কি তার মৃত্যুদণ্ডকে একটুখানি হলেও কমিয়ে অন্য কোনো সাজা ঘোষণা করবে। এজি পাল্টা বিচারপতিদের জানান যে এটা দুর্ভাগ্যজনক যে নয়াদিল্লি এতটা অবধি যেতে পারত, কারণ ইয়েমেন ভারতকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় না, সেই কারণে ভারতের জন্য পথটা সেখানে বন্ধ। এই শুনানি চলাকালীন আরও একটি প্রসঙ্গ উঠে আসে, তা হলো ব্লাড মানি বা রক্তের দাম। মানে এই নিমিষা প্রিয়াকে বাঁচাতে গেলে এখন প্রয়োজন ব্লাড মানির, তা আবার 8 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় 8 কোটি টাকা ব্লাড মানির প্রয়োজন। কিন্তু এই ব্লাড মানি জিনিসটা কি? শরিয়াত আইন বলছে যদি অভিযুক্তের পরিবার, যে ভিকটিমের পরিবার, এক্ষেত্রে তালাল মাহদির পরিবারকে তাদের দাবি অনুযায়ী একটা মোটা অঙ্কের টাকা প্রদান করে দেয় এবং তাদের বা আর কোনো যদি দাবি থাকে সেই দাবি সমস্ত মেনে নেয় অভিযুক্তের পরিবার, সেক্ষেত্রে তখন যিনি অভিযুক্ত তাকে রেহাই দেওয়া হবে। অর্থাৎ নিমিষার পরিবার যদি ওই তালাল মাহদির পরিবারকে 8 কোটি টাকা দিয়ে দিতে পারে, তাহলে নিমিষাকে মৃত্যুর হাত থেকেও বাঁচানো যাবে, আবার ইয়েমেন থেকে নিজ দেশে ফিরিয়ে আনাও যাবে। কিন্তু এই 8 কোটি টাকা দেবে কি? নয়াদিল্লি হাত তুলে দিয়েছে পরিবার, তারা তার মেয়েকে বাঁচাতে চায়, কিন্তু তাদের সামনে একটা বৃহত্তর প্রাচীর, যেটা তারা ভেদ করে এগিয়ে যেতে পারছে না। এই পরিস্থিতিতে নিমিষার জীবনে মাসিহাটা কে হবে? ইতিমধ্যে কেরালেরই এক ইসলামিক ধর্মগুরু নিমিষার জীবনে মাসিহা হয়ে দাঁড়িয়েছে। যে রক্তের দাম বা যে ব্লাড মানির কথা বলছিলাম, ওই 8 কোটি টাকা তিনি দেবেন বলে ঘোষণা করেছে। বলে রাখা ভালো, এই যে ইসলামিক ধর্মগুরুর কথা বলছিলাম যার নাম মুসলিয়ার, তিনি আবার এই ইসলামিক দুনিয়ায় ভারতেরই গ্র্যান্ড মুফতি, আর নিমিষার জীবনে তিনি এখন मसीहा। हम तो एक इंसान की हैसियत से ये करने की तलब किया, हाँ ऐसा तलब कबूल किया तो इंडिया में मुसलमान को बहुत आसान हो जाएगा। यहाँ मुसलमान हिंदू सब एक ही प्लेटफॉर्म में रहने वाला है और रहने वालों को कुछ मशक्कत कमती होता है। ये अगर जारी रहे तो बहुत अच्छा होगा। এই গল্পের শুরুতে একটা কথা বলেছিলাম যে 24 ঘন্টা আগের ম্যাজিক, যা আপাততভাবে আটকে দিল নিমিষার মৃত্যুদণ্ডকে, এই ম্যাজিকটা কিন্তু করেছেন এই ইসলামিক ধর্মগুরু। 14 জুলাই সর্বপ্রথম বা বলা চলে এই প্রথমবার এই ইসলামিক ধর্মগুরুর মধ্যস্থতায় নিমিষার পরিবারের সঙ্গে কথা বলেছে নিহতের পরিবার। নিমিষার আন্তর্জাতিক লয়ার তিনি জানিয়েছেন যে এই দুই পরিবারের মধ্যে আলোচনা হয়েছে, 15 জুলাই দিনভর আলোচনা হয় এবং সেই ভিত্তিতেই আপাততভাবে মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। কিন্তু দিন পেরোতেই, অর্থাৎ আজ 16 জুলাই এই ভিডিও যখন আপনি হয়তো দেখছেন, সেই সময় আরও একটা কাণ্ড ঘটে গেছে। আলোচনা একেবারেই ফলপ্রসূ হয়নি। নিহতের ভাই অর্থাৎ তালাল মাহদির ভাই জানিয়ে দিয়েছে নিমিষা যেটা করেছেন সেটা একটা বৃহত্তর অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা হয় না। ফলত যে ম্যাজিকটা নিমিষার জীবনে হয়েছিল, যে ম্যাজিকটা 24 ঘন্টার মধ্যে তার বাঁচার আশাটাকে আবার ফিরিয়ে এনেছিল, সেটাই যেন আবার ক্ষীণ হয়ে গেল। কিন্তু একেবারেই কি ক্ষীণ হয়ে গেল? মুসলিয়ার, মানে যে ইসলামিক ধর্মগুরুর কথা এতক্ষণ বললাম, তিনি কিন্তু বলছেন না, এখনও ক্ষীণ হয়নি, নিমিষাকে এখনও বাঁচিয়ে আনা যেতে পারে, আর সেই নিয়েই আলোচনা চালাচ্ছেন তিনি।
ইতিমধ্যেই জানা গিয়েছে নিমিষাকে বাঁচাতে ইয়েমেনের প্রশাসনিক স্তরেও তিনি যোগাযোগ করেছেন, যোগাযোগ করা হয়েছে তার পরিবারের সঙ্গেও। শেষ চেষ্টাটা চলছে, দেখা যাক এরপর কি হয়। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।